হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আজ চলে এসেছি একটি নয় দুটি গল্প নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চকবেড়ের গোহাটায়। চকবেড়ের গোহাটায় গরু কিনতে গিয়েছিল পানাই মণ্ডল। চকবেড়ে অঞ্চলটা তেমন চেনা নয় তার, যাতায়াতই নেই, তবে নামটা জানা ছিল। আর এই গোহাটাই পরগনায় সবচেয়ে বড়। তার বউ বলে দিয়েছে, হোগো আজকাল যেসব হাতির মতো বড় বড় জার্সি গরু, পাঞ্জাবি গরু বেরিয়েছে, ওগুলো কিনো না। ওই বিরাট গরু দেখলে বাপু ভয় করে। একটা লক্ষ্মীমন্ত দেখে দেশি গরু কিনে এনো। পানাই মণ্ডল গরুর মর্ম তেমন জানে না। এতকাল গায়ে গরু পোষার মতো অবস্থাই ছিল না তার। পরপর বছর চারেক ভালো বর্ষা হওয়ায় চাষটা কপাল জোরে ভালোই হয়েছিল। তার উপর নিমাই নস্কর নামে একটা চাষবাসে পাশ করা ছোকরা এসে তাকে অকালের ফসল ফলানো শিখিয়েছে। সেই সব করে হাতে কিছু বাড়তি পয়সা চলে এলো। তাইতেই পাকা ঘর হলো, একটা টিউবওয়েল বসালো, শ্যালো কিনে ফেললো। বউ ফুলুরানি বায়না ধরল, গরু না রাখলে বাড়ির লক্ষ্মীশ্রী আসে না, অতএব গরু একটা চাই। সে আর বেশি কথা কি, ট্যাকে টাকা নিয়ে পানাই অগত্যা গোহাটায় চলে এসেছে। মুশকিল হলো গরু সে ভালো চেনে না। তার জমি চাষ হয় ভাড়া করা ট্র্যাক্টরে, সুতরাং বলদ রাখারও ঝামেলা পোহাতে হয়নি কোনো দিন। অভিজ্ঞতা না থাকলে ঠকে যাওয়া আর বিচিত্র কি। সেই জন্য একজন জানবুঝওয়ালা লোককে সঙ্গে আনবে ভেবে পীতাম্বরকে বলেছিল। কিন্তু পীতাম্বরের শাশুড়ির এখন তখন অবস্থা, খবর পেয়ে সে জলেশ্বরে চলে গেছে। পানাই সুতরাং তার বড় শালা ঝিকুকে নিয়ে এসেছে। কিন্তু ঝিকু বলল, জামাইদা, গরুর বিষয়ে আমার তেমন জ্ঞানই নেই। তবু দুই আনাড়িতেই এসেছে আজ। চকবেড়ের গোহাটায় ঢুকে তাদের চোখ চড়ক কাজ। সমস্ত জায়গাটা গরু গরু গন্ধে একেবারে ভোঁ ভোঁ করছে, তেমনি ধুলো উঠছে। গোবর আর গোছনায় একেবারে নান্দিভাস্যি ব্যাপার। তার সঙ্গে হাজারে হাজারে মাছি আর পোকামাকড় একেবারে ঝেপে ধরেছে চক্করটাকে। ঝিকু নাকে রুমাল চাপা দিয়ে বলে, ওরে বাবা, এ তো দেখছি নরক গুলজার। শুধু গরু নয়, নামে গোহাটা হলেও পাঁঠা ছাগলের ব্যাপারীরাও বিস্তর জড়ো হয়েছে। সুতরাং দিশেহারা অবস্থা। বিস্তর খদ্দেরেরও আগমন ঘটেছে। ব্যাপার দেখে একটু ঘাবড়ে গিয়ে পানাই বলে, ওরে ঝিকু, এ তো আমাদের বাঁশবনে ডোমকানা অবস্থা রে, কেউ কি আর আমাদের পাত্তা দেবে? ঝিকু আনাড়ি হলেও চালাক চতুর, তার উপর বিএ পাশ করে এমএ পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। বলল, লোকে যেন আনাড়ি বলে বুঝতে না পারে। ঘোরাঘুরি করতে করতেই হঠাৎ একটা বেটে মতো লোক জুটে গেল সঙ্গে। চোখে মুখে ভারী মোলায়েম কদ কদ ভাব, চোখে ধূর্তামি। খুব মাখো মাখো গলায় বলল, গরু কিনবেন নাকি কর্তা? হ্যাঁ, আমি হলুম গে লালমোহন, লোকে বলে গরুর জহুরি। তা কি গরু চাই? পছন্দসই যদি কিনিয়ে দিতে পারি তাহলে 1% দালালি দিয়ে দেবেন। পানাই একটু ভালো মানুষ গোছের, হয়তো রাজি হয়ে যেত। কিন্তু ঝিকু ফস করে বলে বসল, ওহে বাপু, আমাদের গরু নিয়েই কারবার। নবগ্রামে আমাদের গোশালা গিয়ে দেখে এসো, চোখ টেরা হয়ে যাবে। লোকটা ঘাবড়ালো না, বলল, তা তো বটেই, গোশালা যখন আছে তখন গরু চিনবেন বই কি। তবে কি না গোহাটায় অনেক বড় বড় গরুর ব্যাপারীরাও ঘোল খেয়ে যায় কি না,
গত সপ্তাহে শিবেন মান্নার মতো পাকা লোককেও এক ব্যাপারী বুড়ো গরু গচিয়ে হাওয়া হলো। পানাই একটু ভয় খেয়ে বলল, তাহলে তো খুব ভাবনার কথা হে। তা তো বটেই। তারপর ধরুন চোরাই গরুর ব্যাপার আছে, রোগী গরুর ব্যাপার আছে, বন্ধা গরুর ব্যাপার আছে। গরু নিয়ে মহাভারত হয়ে যায় কর্তা। গত 20টি বছরে এই গোহাটার সঙ্গে লেপ্টে আছি। গোশাস্ত্র এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। পানাই মণ্ডল বলল, তা তো বটেই। ঝিকু বলল, ঠিক আছে, ভালো গরু দেখিয়ে দেবে চলো। ভালো গরু যদি সস্তায় পাই তাহলে দালালি নয় বাপু, 50টা টাকা দিতে পারি। লালমোহন মাথা নেড়ে বলল, তা হবে না কর্তা, অত কমে পেরে উঠব না। দালালি করে খাই, আমারও ঘরে বাল বাচ্চা আছে, খরচাপাতি আছে। এই দালালি সম্বল। আরও জনাকুড়ি দালাল নানা এলাকা ভাগ করে কাজ কারবার করছে। লড়ালড়ি তো কম নয় মশাই। গাইগুই করে পানাই নিমরাজি মতো হলো। ঝিকু লোকটার সঙ্গে বিস্তর দরাদরি করে 0.5% রাজি করালো। তবে লালমোহন লোকটা বেশ কাজের। প্রথমেই যে ব্যাপারীর কাছে নিয়ে গেল সে লোকটাকে দেখলে মায়া হয়। ভারী দিন দুঃখী চেহারা। দুটি ছোট গরু নিয়ে হাটের একটা একটেরে কোনায় সকলের চোখের আড়ালে চুপচাপ দাঁড়িয়েছিল। গরু দুটো ভারী ঠান্ডা, লোকটার মতোই। দুটো গরুই ভারী পছন্দ হয়ে গেল পানাইয়ের। তার মধ্যে সাদায় বাদামি ছোপওয়ালা গরুটা যেন তার দিকে চেয়ে চোখের ভাষায় কিছু বলতে চাইছিল। সে ব্যাপারীকে বলল, এটির কত দাম নেবে গো ব্যাপারী? রোগা ভোগা মানুষটা ক্ষীণ গলায় বলে, যা ভালো বুঝবেন দেবেন। ঝিকু আর লালমোহন মাঝখানে পড়ে বিস্তর ঝামেলা পাকিয়ে তুলল। লালমোহন বলল, 6,000-এ ছেড়ে দাও গো ব্যাপারী। ঝিকু ফুঁসে উঠে বলল, তার মানে তুমি দর হাঁকবার কে হে? দালালি চাও, সে পরে দেখা যাবে। দরদাম তো আমরা করব, তুমি দূরে গিয়ে দাঁড়াও। লালমোহন বলল, হে গরুর দাম 8-10,000-এর নিচে নয়, কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছিলাম। তোমাকে আর আমাদের ভালো দেখতে হবে না, আমাদের ভালো আমরা বেশ বুঝি। লালমোহন যে সুবিধের লোক নয় তা বুঝে নিতে বেশি সময় লাগলো না, কারণ লালমোহন বলে বসল, ব্যাপারীরা পেটের দায়ে অনেক সময় কম দামে গরু বেচে দেয় বটে, কিন্তু সেটা ধর্ম তো ন্যায় তো ঠিক নয়। গরুর একটা ধরা বাঁধা দাম তো আছে হে বাপু। ঠিক এই সময় সবাইকে চমকে দিয়ে একটা গুরু গম্ভীর কণ্ঠ বলে উঠল, দাম 4,000 টাকা। লালমোহন চমকে উঠে চারদিকে চেয়ে দেখল, তারপর রুখে উঠে বলল, 4,000 বললেই হলো 4,000। কে বলল কথাটা শুনি? কিন্তু কেউ কোনো সারা শব্দ করল না। আর কাচুমাচু মুখে গরুর ব্যাপারী পানাইকে বলল, হ্যাঁ কি কর্তা, ওই 4,000 দিয়েই গরুটা নিয়ে যান, বড় ভালো গরু। পানাই বলল, তাহলে গরুটা বেচছ কেন হে? রেখে দিলেই তো পারতে। লোকটা মাথা নেড়ে বলল, গরু তো আমার নয় বাবু, গরুর মালিক পরমেশ্বর রায়। তার গোয়ালে অনেক গরু, গরু বেশি হলে বেচে দেন। আমি হলুম গিয়ে তার রাখোয়াল। পয়সা থাকলে আমি কিনে নিতুম মশাই, কিন্তু আমাকে বেচলেও 4,000 টাকা উঠবে না। তবে বলে রাখছি বাবু, গরুটা হাতছাড়া করবেন না। আপনাকে দেখলে ভালো লোক বলে মনে হয়, তাই বলছি। লালমোহন তোড়পে উঠে বলল, ও তুমি পরমেশ্বর রায়ের রাখাল? দিনে দুপুরে তাকে ঠকাচ্ছ? দাঁড়াও, আজই পরমেশ্বর বাবুর কাছে গিয়ে তোমার নামে নালিশ জানিয়ে আসবো। ঝিকু তেড়ে উঠে বলল, তুমি কার দালাল বলো তো হে লালমোহন? আমাদের কাছে দালালি চাইছো আর আসল দালালি করতে লেগেছ গরুর মালিকের? তুমি তো ফেরেববাজ লোকে, দুমুখো সাপ। ফের সে গমগমে গলাটা বলে উঠল, ও কিন্তু গরু চোর। লালমোহন রাগে একটা লাফ দিয়ে চেঁচিয়ে উঠল, কে কে বলল কথাটা? কার এত আসপদ্দা?
কেউ অবশ্য টু শব্দটিও করল না। লালমোহন আগুন চোখে সকলের মুখের দিকে চেয়ে দেখে বলল, এ তল্লাটে আমার সঙ্গে শত্রুতা করে কেউ পার পাবে না। এই গোহাটায় আমার কথাই আইন। এই গরুর দাম ৬,০০০ টাকার ১ পয়সা কম নয়। কিনতে হয় কেনো, নইলে কেটে পড়ো। ঝিকু ঘুষি পাকিয়ে বললেই হলো। পানাই মণ্ডল ভীতু মানুষ, তাড়াতাড়ি দুজনের মাঝখানে পড়ে বলল, হাঙ্গামায় কাজ নেই বাপু, গরু আমি আর কিনছি না। গরু কেনার এত ঝামেলা জানলে কে এত দূরের গোহাটায় আসতো। ঘাট হয়েছে লালমোহনবাবু, আমি গরু নেব না। সঙ্গে সঙ্গে সেই গুরুগম্ভীর গলায় ফের যেন দৈববাণী হলো, ও গরু তোমার, নিয়ে যাও। লালমোহন পাজি লোক। লালমোহন দিশেহারার মতো চারদিকে চাইল, কিন্তু কথাটা কার মুখ থেকে বেরোলো সেটা বুঝতে পারল না। চারদিকে বিস্তর ক্রেতা বিক্রেতা, ফরে দালালের ভিড়, গোলমালে কান পাতা দেয়। এর মধ্যে এই বাজ ডাকা গলায় কে মাঝে মাঝে কথা কয়ে উঠছে তা সে বুঝতে পারছে না। হঠাৎ মস্তানি ছেড়ে ফেলে সে পানাইয়ের দিকে হাত বাড়িয়ে বলল, দিন মশাই, ওই ৪,০০০ দরের কমিশনটা দিয়ে ফেলুন তো, তারপর গরু নিয়ে চলে যান। পানাই গোলমাল এড়ানোর জন্য ট্যাকে হাত দিয়েছিল টাকাটা দিয়ে ফেলবে বলে, কিন্তু আচমকাই শান্ত ছোটোখাটো গরুটা এগিয়ে এসে দুম করে একটা প্রবল ঢুসো মেরে দিল লালমোহনকে। ডিগবাজি খেয়ে পড়ে লালমোহন বাবা রে বলে চেঁচিয়ে চোখ উল্টে ফেলল। গরুর ব্যাপারই ভারী অবাক হয়ে বলল, বড় আশ্চর্য কাণ্ড মশাই, সাবিত্রী বড় ঠান্ডা স্বভাবের গরু, কখনো কাউকে ঢু দেয়নি আজ অবধি। তা যাই হোক, এই সব কাণ্ড দেখে বড় ঘাবড়ে গেছি। গরু আপনিই নিন। খুশি মনে টাকা গুনে দিয়ে গরু সাবিত্রীকে নিয়ে হাট ছেড়ে বেরিয়ে পড়ল পানাই। মাঠের ভিতর হাঁটা পথ ধরে পানাই বলল, হ্যাঁ রে ঝিকু, কাণ্ডটা কিছু বুঝলি? ঝিকু মাথা নেড়ে বলল, না জামাইদা, অশরীরী কাণ্ড। কথাগুলোকে বলল বলো তো? ঠোঁট উল্টে পানাই বলল, কিছুই বুঝলুম না, মনে হলো দৈববাণী কিছু হচ্ছে, একটু ভয় ভয় করছে যেন। তা আমারও কেমন যেন গায়ে কাটা দিচ্ছিল, কিন্তু জামাইদা চারদিকটা কেমন হঠাৎ থম মেরে গেছে দেখছো। তাই তো রে, আকাশের রংটাও তো ভালো নয়, ঝড় আসবে বুঝি। ঘূর্ণিঝড় এলে এরকমটা হয়। এত বড় ফাঁকা মাঠে ঝড়ের মুখে পড়লে যে কি বিপদ হবে রে। ছোট জামাইদা, ছোটার কি উপায় আছে? গরুটা রয়েছে না। গরুটা তোমার ট্যাটন আছে জামাইদা, লালমোহনকে কেমন ঢুসোটা মারল বলো। সেইটাও চিন্তার কথা রে, এত ঠান্ডা স্বভাবের গরু হঠাৎ এমন খেপে গেল কেন বলতো? গরুটা এলেবেলে গরু নয় জামাইদা, কিন্তু পা চালাও, ঝড়ের শব্দ শুনতে পাচ্ছ, উড়িয়ে নিয়ে যাবে কিন্তু। খোলা মাঠে ঝড়টা একেবারে উন্মাদের মতো ধেয়ে আসছিল। দূর থেকেই তার ডাকাতের মতো হাঁকার শব্দ শোনা যাচ্ছিল, সঙ্গে একটা গুম গুম মেঘ ভাঙা আওয়াজ আর বাজের ঝিলিক। হঠাৎ দড়িতে একটা হ্যাচকা টান পড়ায় পড়ো পড়ো হয়ে ছুটতে লাগলো পানাই। চেঁচিয়ে বলল, ঝিকু ধর আমাকে, গরুটা পালাচ্ছে যে। ঝিকু এসে তার একটা হাত চেপে ধরল বটে, কিন্তু আটকাতে পারল না। গরুর টানে দুজনেই প্রাণপণে ছুটতে লাগলো এবড়ো খেবড়ো মাঠের ওপর দিয়ে। প্রচণ্ড বাতাস আর ধুলোয় দিক ঠিক রইল না। একটা ছোটোখাটো গরুর গায়ে যে এত জোর আর এত রেগে ছুটতে পারে সেটা তাদের বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু ঝড়টা তাদের পেরে ফেলার আগেই সেই গরুটা মাঠটা আড়াআড়ি পার হয়ে একটা পোড়ো বাড়ির মধ্যে এনে ফেলল তাদের। চারদিকে বড় বড় গাছ, তাতে আড়াল হওয়া একটা পোড়ো বাড়ি। তবে দেউড়ির পর একখানা দালান গোছের জিনিস দাঁড়িয়ে আছে। শালা ভগ্নিপথ
গরুর সমেত ঢুকে পড়ল সেখানে। আর তখনই বাইরে প্রচণ্ড ঘূর্ণিঝড় আছড়ে পড়ল। কয়েকটা গাছ উপড়ে প্রায় উড়ে গিয়ে দূরে আছড়ে পড়ল। ঘরটাও থরথর করে কেঁপে উঠেছিল বাতাসের ধাক্কায়। ভারী হতভম্ব হয়ে তারা দাঁড়িয়ে রইল শুধু। ঝড় যখন থামল তখন অন্ধকার হয়ে এসেছে। বাইরে বেরিয়ে কিন্তু তারা কোথায় এসেছে বা কোন দিকে গেলে গায়ে পৌঁছানো যাবে তা ঠাহর করতে পারল না। অন্ধকারে চারদিকটা একদম ল্যাপা পোছা। ওরে ঝিকু, এ তো বড় বিপদেই পড়া গেল। তাই তো জামাইবাবু, এই অন্ধকারে কোন দিকে যাওয়া যায়? হাতের দড়িতে মৃদু টান পড়তেই হাঁটতে হাঁটতে পানাই বলল, আয় ঝিকু, সাবিত্রীর পিছু পিছু যাই চল। ঝড়ের হাত থেকে বাঁচিয়েছে। কি জানি বাপু, গরুটা বোধহয় সাক্ষাৎ ভগবতী। আশ্চর্যের বিষয়, ঘণ্টাখানেকের মধ্যেই গরু নিয়ে তারা গাঁয়ের চৌহদ্দিতে ঢুকে পড়তে পারল। ঝিকু, সাবিত্রী কি করে আমাদের গা চিনল বলতে পারিস? না দাদা, আমার মাথা ঝিমঝিম করছে। বাড়ি আসতেই শাঁখ আর উলুধ্বনি দিয়ে পানাইয়ের বউ গরুকে বরণ করে চাল কলা আরও কী সব মেখে খেতে দিল। বাচ্চারা এসে গরুর গায়ে হাত বুলোতে লাগলো। পানাই বলল, লক্ষ্মী গরু চেয়েছিলে, কপাল জোরে তাই মিলিয়ে দিয়েছেন ভগবান। মা লক্ষ্মীকে পেন নাম করো সবাই। সাবিত্রী ভারী খুশি হয়ে ডাক ছাড়ল, হাম্বা। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চকবেড়ের গোহাটায়। এখন শুরু করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দ্বিতীয় গল্প, জকপুরের হাটে। নটবর্ষাও সন্ধে লাগতেই দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল। শেষ হাটে জিনিসপত্র বেজায় সস্তায় পাওয়া যায়। দোকানিরা ঝপাঝপ মাল বেচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন। জকপুরের হাট বেশি দূরেও নয়। আকন্দপুরের খালটা যেখানে মাওবেরের দিকে বাঁক নিয়েছে, সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট। হ্যাজাক টেমি কার্বাইডের আলোয় চারদিক ঝলমল করছে যেন। কেউ কেউ দোকান গুটিয়ে ফেলেছে, কেউ কেউ গোটাচ্ছে, আবার কোথাও রম রম করে বিকিকিনি চলছে। ব্যাপারীরা বেশিরভাগই নটবরের মুখ চেনা। এই যেমন রায়দিঘির বিখ্যাত বেগুন নিয়ে আসে মুকুন্দ পাল, সোনারগাঁয়ের ফুলকপি নিয়ে বসে শিবু গায়েন, চণ্ডীগড়ের বড় বড় লাল মূলো বেচতে আসে হারান দাস। নটবরের আজ অবশ্য অন্য দরকারেও আসা। হাটের পশ্চিম ধারে এক বুড়ো মতো মানুষকে মাঝে মাঝে টেমি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায়। তার লম্বা সাদা দাড়ি, বিশাল গোঁফ, মাথায় ঝাঁকড়া সাদা চুল। বয়স হেসে খেলে অন্তত 85 হবে। মুখখানার চামড়ায় অনেক ভাঁজ। মাথায় একটা সাদা টুপিও থাকে। মাঝে মাঝে গায়ে লাল রঙের কাপড় জুড়ে তৈরি একটা জোব্বা মতো। এই সাংঘাতিক শীতে খোলা মাঠের দিকে বসে বুড়ো কিছু পুঁথি পুস্তক বিক্রি করতে বসে থাকে। গায়ের লোক বইটই বেশি পড়ে না, তাই বুড়োর বিক্রি বাট্টাও নেই। তবুও বুড়ো বসে থাকে। সেবার হাটে এসে কৌতূহলের বশে নটবর তার দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখছিল। বিচিত্র সব নাম, মহাকাশের হাতছানি, পৃথিবীতে আজব মানুষের আগমন, সহজ উড়ন শিক্ষা, জাদু বলে রোগ আরোগ্য, দ্রব্যগুণের সাহায্যে গগনে বিহার। সবই বুঝরু কি, তাতে সন্দেহ নেই, কিন্তু কৌতূহল এক সাংঘাতিক ব্যাপার। ঝোঁক চাপলে মাথাটা যেন ভূতগ্রস্ত হয়ে যায়। নটবর কেনাকাটা সেরে বুড়োর দোকানের সামনে এসে দাঁড়ালো। টেমির আলোয় ম্লান পুরনো বইগুলো হলদেটে দেখাচ্ছে। বুড়ো শীতে জুবুথুবু হয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। বইটই আগের দিনই দেখে পছন্দ করে রেখেছিল নটবর। সহজ ভূত নাবাইবার কৌশল। ও দাদু। বুড়ো চোখ চেয়ে নটবরকে দেখে বেজার মুখে বলে, কি চাই? এই বইখানা কত দাম? 1 টাকা।
বইতে যা লেখা আছে তাতে কাজ হয়। কে জানে বাপু, আমি তো পরখ করে দেখিনি। কাজ না হলে বই ফেরত দেবো কিন্তু। না বাবু, ও সব ফেরত হবে না। নিলে নাও, না নিলে পথ দেখো। আহা, এসব তো বুজরুকিও হতে পারে। তা হতে পারে। নটবর একখানা টাকা ঠকাং করে ফেলে বইখানা তুলে নিল। গেল একখানা টাকা। তার কি করা যাবে? বইখানা পকেটে পুরেই নটবর বাড়ি রওনা হলো। না, ভূতে নটবরের বিশ্বাস নেই। সে ভূত মানে না। এই নিয়ে বন্ধু ভজহরির সঙ্গে তার প্রায়ই তর্ক হয়। ভজহরি আবার ঘোরতর ভূতে বিশ্বাসী। প্রায়ই বলে, এখন মানছ না, কিন্তু একদিন ঠেলায় পড়ে মানবে। ভূত না মানলেও কৌতূহলকে তো আর ঠেকানো যায় না। আজ বড়ই শীত পড়েছে। তার গ্রাম শামুকখোলা একটু দূরেই। ভারী থলি দুখানা দু হাতে ঝুলিয়ে যথাসাধ্য জোরেই হাঁটছে নটবর। কুয়াশায় পদঘাট আবছা, তবে একটু খওয়াটে জোছনা থাকায় তেমন অসুবিধে হচ্ছে না। রথতলা ছাড়িয়ে আমবাগানের পাশের রাস্তায় সবে পা দিয়েছে। এমন সময় একটা লোক পিছন থেকে তার পাশাপাশি এসে পড়ল। লোকটা বলে উঠল, শামুকখোলা যাচ্ছেন নাকি মশাই? হ্যাঁ। ভালো ভালো। তা হাটে আজ কেমন কেনাকাটা হলো? এই টুকিটাকি। মূলো বেগুন সব পেলেন? তা পেলাম। বেশ বেশ। তা আপনি কোন দিকে? এই একটু বিষয় কার্যে এসে পড়েছিলাম এই দিকে। তার কি কিনলেন? এই ঘর গেরস্তের টুকিটাকি জিনিস। লোকটা হেসে বলল, আছে কিন্তু। কি আছে? ওই যা বলছিলাম আর কি। আচ্ছা মশাই, আসি। এই ডান হাতি আমার রাস্তা। নটবর ভালো মন্দ কিছুই বুঝতে পারল না। উটকো লোকটা যে কোথা থেকে উদয় হলো, কোথায় অস্ত গেল, কে জানে। সামনেই বাঁধারে কপালি দিঘি, চারধারে গাছগাছালি। দিঘির কোল ঘেঁষে রাস্তাটা পেরোনোর সময় হঠাৎ নটবরের মনে হলো সামনের ঘাটে কে যেন চান করছে। এই শীতের রাতে ঠান্ডা জলে চান করে কে? ঘাটের কাছে পৌঁছে দেখল চান করে একটা মোটা সোটা লোক উঠে এলো। গামছা নিকড়োতে নিকড়োতে বলল, হাটে গিয়েছিলেন বুঝি? আগে হ্যাঁ। তা আপনি এই শীতের রাতে চান করছিলেন যে? চান না করলে শরীরটা বড় ম্যাজ ম্যাজ করে। সারাদিনে আমি 12-25 চান করি কি না। বলেন কি, ঠান্ডা লেগে নিউমোনিয়া হবে যে। লোকটা একটু হেসে বলে, আরে না, নিউমোনিয়া কি আর সকলের হয়? তা হাটে কি কি পেলেন? এই একটু শীতের শাক পাতা। শুধু শাক পাতা? আর এই টুকিটাকি। শুধু টুকিটাকি? এই সামান্য জিনিসপত্র। লোকটা গা মুছতে মুছতে বলল, তা বলে ভাববেন না যে নেই। কি ভাববো না? এখনো আছে, অনেক আছে। যাই, আর একবার ডুব দিয়ে আসি। লোকটা ফের জলে নেমে গেল দেখে নটবর হা। আচ্ছা পাগল তো। গায়ের কাজ বরাবর চলে এসেছে নটবর। জটেশ্বরের খালের সাঁকোটা পেরোলেই গায়ের সীমানায় ঢুকে পড়বে। সাঁকোতে পা দিতেই নটবর দেখতে পেল সাঁকোর মাঝ বরাবর বাঁশের রেলিংয়ে হাতে ভর দিয়ে একটা লোক ঝুঁকে জলের দিকে চেয়ে আছে। নটবর সাঁকোতে উঠতেই মচাত করে শব্দ হওয়ায় লোকটা ফিরে তাকালো। চেনা মানুষ নয়। নটবর নাকি? হ্যাঁ। হাট করে ফিরলেন? হ্যাঁ, কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? মাছ ধরছি। মাছ ধরছেন বলে নটবর হাঁ হয়ে গেল। সাঁকোর উপর থেকে এই রাত্রিরে মাছ ধরা যায় বলে সে জন্মে শোনেনি। হেসে বলল, কিভাবে ধরছেন? মন্তর দিয়ে নাকি? না, ছিপ দিয়ে। দেখবেন। লোকটার হাতে যে ছিপ রয়েছে সেটা এতক্ষণ লক্ষ্য করেনি নটবর। এবার করল। লোকটা ডান হাতের ছিপটা হঠাৎ ছপাত করে ওপরে তুলতেই দেখা গেল
বড়শিতে বেশ বড় সড়ো একটা মাছ লাফঝাপ করছে। তাজ্জব ব্যাপার। দেখলেন তো নটবরবাবু? দেখলাম, খুবই বিস্ময়ের ব্যাপার। না না, হে আর বিস্ময়ের কি? তা হাটে যা খুঁজতে গিয়েছিলেন তা পেলেন? তা পেলাম, শীতে শাকসবজি আর কি। হুম, ও সব নয়, আর যা খুঁজতে গিয়েছিলেন এই টুকিটাকি সব জিনিসপত্র। ঘর গেরস্তালিতে তো কত কিছুই লাগে। সে আমি জানি, কিন্তু সেসব ছাড়া আর কিছু না। আর বিশেষ কি? কি যে বলেন নটবরবাবু! যাকে কথাটা হলো, ওসব নিয়ে বেশি মাথা না কামানোই ভালো। কী সব নিয়ে? কিসের কথা বলছেন? বলছিলাম কি, দুতরফ নিজের নিজের মতো করে আছে। কাজ কি বলুন অন্য তরফের তল্লাশ নিতে যাওয়ার? ওতে অন্য তরফের অসুবিধে হয় কি না? দুই তরফ? নটবর হঠাৎ একটু চিন্তিত হয়ে পড়ে। কোন তরফের কথা বলতে চাইছে লোকটা? আচ্ছা আসি নটবরবাবু, বলে লোকটা হন হন করে তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল। তাকে ভেদ করেই গেল যেন। কিন্তু নটবরের গায়ে একটু ছায়াও লাগলো না। হঠাৎ নটবরের গা শিউরে উঠল। বাপরে বলে বাজারের থলি ফেলে নটবর প্রাণপণে ছুটতে লাগলো। পড়ি কি মরি অবস্থা। পরদিন সে ভজহরিকে গিয়ে বইখানা দান করে বলল, আছে রে ভাই আছে। ভজহরি এক গাল হেসে বলল, বলেছিলাম কি না। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দ্বিতীয় গল্প জকপুরের হাটে। কেমন লাগলো গল্প দুটি অবশ্যই জানাবেন। পরের দিন এসে হাজির হব আবার নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।